আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে প্রতিদিনের মতন আজকেও আমি সেই সকল স্টুডেন্টদেরকে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বা গণিতের জ্যামিতি সংক্রান্ত কয়েকটি সম্পাদ্য পড়াবো। তোমরা অবশ্যই অবগত আছো, গত কয়েকটি ক্লাসে আমরা অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য করিয়েছি, যার মধ্যে ছিল স্পর্শক অঙ্কন। মনে আছে কি তোমাদের? আমি আরেকটু স্মরণ করাই দিচ্ছি। সেটা ছিল কি, স্পর্শক একটা বৃত্তে কিভাবে স্পর্শক আঁকা হয়, বহিস্থ যদি একটা বৃত্ত দেওয়া থাকে, তারপর পরিবৃত্ত অঙ্কন করেছি, অন্তবৃত্ত এবং বহির্বৃত্ত। আর আজকে করাবো এই যে আমরা অঙ্কন করলাম স্পর্শক বা বহির্বৃত্ত অন্তবৃত্ত, সেই সম্পর্কে অনুসরণী 8.5-এর কিছু সম্পাদ্য। আর তোমাদেরকে বলে রাখি যে তোমাদের সেপ্টেম্বরের 13 তারিখ তোমাদের অনলাইন দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে। আমরা দ্বিতীয় পর্বের পরীক্ষার জন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য বলতেছি, প্লাস অনলাইন ক্লাসগুলি ভালো করে দেখো, এর ভিতর থেকেই প্রশ্ন আসবে। আর প্রশ্ন আসবে জ্ঞানমূলক, যাকে এমসিকিউ বলতে পারো। 1 নম্বর মনে করো ক গ্রুপে আসবে জ্ঞানমূলক 10টি প্রশ্ন থাকবে, 10 মার্ক। আর 2 নম্বর থাকবে অনুধাবনমূলক 10টি থাকবে, 10 × 2 = 20 মার্ক। তারপর 3 নম্বর থাকবে সৃজনশীল 2টি, 2 × 10 এ হচ্ছে 20 মার্ক। এ হলো 50 মার্কে তোমাদের পরীক্ষা হবে। সুতরাং এই পরীক্ষার জন্য তোমরা সবাই প্রস্তুতি নিতে থাকো। আর অনলাইনে যা পড়ানো হয়েছে, যে কোনো বই, সেটা হোক গণিত, হোক পদার্থ, হোক কেমিস্ট্রি, ফিজিক্স, যাই বলো না কেন, সব অনলাইন ভিত্তিক পরীক্ষাটা হবে। তবে হ্যাঁ, বিশেষ করে 10 যারা দশম শ্রেণীর স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম প্রশ্ন আসতে পারে। আর সেই জন্য তোমরা একটু বেশি প্রস্তুতি নিতে হবে। আর অনলাইন ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু শিওর করো, যারা লাইভ ক্লাস দেখতেছো। ওয়ালাইকুম আসসালাম রাব্বি ফরিদ। সায়েন্স রোল 2, তুমি মোটামুটি ক্লাস দেখো, তুমি একটু শিওর করো যে ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আর যারা আছো তারা রোল নাম্বার, নাম, শ্রেণী উল্লেখ করে মেসেজ দিয়ে দাও। আর তোমাদের সম্পাদ্যে, এই বৃত্ত সংক্রান্তের সম্পাদ্যে কোনো সমস্যা যদি থাকে, সেটা আমাকে মেসেজ জানাতে পারো। স্যার আমাকে এই সম্পাদ্যটা করে আবার একটু বুঝিয়ে দেন, আমি সেটা করে দিতে পারবো। আমরা অনুশীলনীতে চলে যাই। দেখো কি বলছে, প্রশ্নে বলছে কোন বৃত্তের এমন একটি স্পর্শক আঁকো যা একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। মানে এরকম যদি আমি বলতে পারি, একটা বৃত্ত দেওয়া আছে, একটা নির্দিষ্ট সরলরেখা দেওয়া আছে, এইখানে এই বৃত্তের একটি স্পর্শক আঁকো। এখন বৃত্তের উপরস্থ কোনো বিন্দু বলতে বৃত্তের পরিধির যে কোনো বিন্দু, সেটা এখানে হতে পারে, উপরে হতে পারে, নিচে সাইডে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এটা হচ্ছে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে একটি স্পর্শক, মানে এইরকম স্পর্শকটা হবে। দেখো এই বাহুর সমান্তরাল, সেটা আঁকার জন্য আমাদের কি করণীয়, সেটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটু দেখাই। আর তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস, খাতা কলম রেডি রাখো এবং প্রশ্নটা আগে ভালো করে দেখো যে কোন বৃত্তে কি কি দেওয়া থাকবে। একটা বৃত্ত দেওয়া থাকবে, দেখা যাচ্ছে, থ্যাংক ইউ ম্যাডাম। একটা বৃত্ত দেওয়া থাকবে, আরেকটা কি থাকবে দেখো, ছেলেদের সায়েন্সের রোল 2 এবং মেয়েদের সায়েন্সের রোল নাম্বার 2 রিফা নানজিবা উপস্থিত আছে। আর তোমরা অন্যদেরকে একটু জানিয়ে দাও যে ক্লাসটা জানা দরকার। আচ্ছা, তো কি বলা ছিল, নির্দিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে। দেখো আমি বৃত্তটা আঁকি, তোমরা এঁকে নাও। সরি, একটা বৃত্ত দেওয়া আছে, সর্বপ্রথম ও কেন্দ্রবিষ্ট বৃত্ত, আর একটা নির্দিষ্ট সরল রেখা দেওয়া আছে। আমার মনে হয় ক্যামেরাটা একটু নিচু করতে হবে, নাহলে নিচের রেখাটা দেখা যাবে না। সেই জন্য দেখো আমি একটু নিচু করে দিলাম, যাতে তোমরা দেখতে পাও।
তারপর একটা নির্দিষ্ট সরল রেখা দেওয়া আছে, এই নির্দিষ্ট সরল রেখা নিয়ে নিলাম, কাছে নিবা, বৃত্ত থেকে বেশি দূরে নিলে কিন্তু সমস্যায় পড়বা। তো ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, এ বি একটা নির্দিষ্ট সরল রেখা। এখন কি বলো, সরল রেখা কি অঙ্কিত হলো, সঠিক হলো? সঠিক হয় নাই। কি করতে হবে, এই পাশে একটা তীর চিহ্ন, এই পাশে একটা তীর চিহ্ন, দুই পাশে তীর চিহ্ন থাকলেই সেটা সরল রেখা হয়, আর যদি তীর চিহ্ন না হয় রেখাংশ হয়ে যায়। সুতরাং এই দিকে একটু খেয়াল রাখতে হবে। ইলা রুল নাম্বার 3, নবম শ্রেণীর কমার্সের। এখন দেখো কি করব, দুইটা তথ্য দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে আর একটা সরল রেখা দেওয়া আছে। এমন একটি স্পর্শক আঁকো, কোথায়, বৃত্তে, যাতে কি এই সরল রেখা সমান্তরাল হয়, তার মানে এখান দিয়ে আঁকতে হবে। সেই জন্য আমার এই ও থেকে এ বির উপর একটা লম্ব আঁকবো, ওকে কেন্দ্র করে এটার উপর একটা লম্ব আঁকবো। লম্ব আঁকা হয় কিভাবে, গত ক্লাসে আমরা বহিবৃত্ত অঙ্কনের সময় দেখিয়েছি। এখানে কেন্দ্র করে একটু ছোট করতে হবে মনে হয়, এই দেখো এইটার উপর একটা বৃত্তচাপ, এই ঠিক আছে, এরকম একটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপর এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে এখানে এটা একটু ছোট করে নিলাম, জায়গা যেহেতু কম। এই পাশে একটা বৃত্তচাপ, এইখান থেকে এর উপর আরেকটা বৃত্তচাপ। ক্লিয়ার? এই দুইটা বৃত্তচাপ আমার অঙ্কিত হলো। ওকে কেন্দ্র করে এ বির উপর পরিমাণ মতো ব্যাসার্ধ দুইটা বৃত্তচাপ, এই দুইটা বিন্দুকে ছেদ করে আরো দুইটা বৃত্তচাপ আছে। এই জায়গাটা কি সবাই বুঝতে পেরেছো? যদি কারোর সমস্যা হয় আমাকে একটু বলবা, মেসেজ দিবা যে স্যার আমি এই লাইনটা বুঝি নাই, আবার অঙ্কন করে দেখাবো। দুই ভাই বোন হাজির, আর চিন্তা নাই, দুই ভাই এক বোন। আচ্ছা এখন কি করব, লম্বটা কিন্তু আমরা শুধু বৃত্তচাপ একই রেখেছি। লম্ব আঁকতে হলে কি, স্কেল দিয়ে ওই বিন্দু আর এই বিন্দু ধরে, দেখো এবার ধরে এই বিন্দুটাকে ছেদ করে যেন এবার সুন্দর করে ধরে, তারপর এই লম্ব এঁকে দিলাম। আমি আবার বলি, এটা নাম দিলাম ডি, যে ও বিন্দুতে এ বি সরলরেখার উপর ও ডি লম্ব আঁকি। বৃত্তের সম্পাদ্যের লেখা কিন্তু খুবই কম, ও থেকে এ বির উপর ও ডি লম্ব আঁকছি, লিখবো এইটুকু, কিন্তু অঙ্কনের জন্য বৃত্তচাপ, এই দুইটা বিন্দুকে আরো দুইটা বৃত্তচাপ, যা প্রদত্ত বৃত্তকে এই পি বিন্দুতে ছেদ করে। দেখো একটা পি বিন্দু আছে, এখানে ছেদ করে, এখানে কোথায় নাম দিব, আমি বাহিরে নাম দিলাম, যা প্রদত্ত বৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। এখন এই পি বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে। লম্ব আঁকলে আমাদের কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আবির, আব্দুর রহমান, আমি আব্দুর রহমান কে, আমি আইডি নাম্বারটা জানতে চাচ্ছি না, আমি চাচ্ছি শ্রেণীর নাম প্লাস রোল নাম্বার, শ্রেণীর নাম, নিজের নাম, শ্রেণী, রোল, এই তিনটা দিতে হবে। কিন্তু আব্দুর রহমানকে আমি চিনতে পারলাম না। আচ্ছা এরপরে কি করব বলো, পি বিন্দুতে লম্ব আঁকবো। খেয়াল করো ভালো করে, আমরা সম্পাদক কিন্তু আস্তে আস্তে আঁকতেছি যাতে তোমরা আঁকতে পারো গল্পর ছলে, তাই না? এখন দেখো যে ওই পি বিন্দুকে কেন্দ্র করে এই পরিমাণ মতো ব্যাসার্ধ নিবা, এই পরিমাণ মতো ব্যাসার্ধ। ক্লিয়ার? সেই একই মাপের একে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, এখানে কেন্দ্র করে উপরে একটা, এবং এই রেখার উপর একটা, ঠিক আছে? আবার দেখো এই বিন্দুকে কেন্দ্র একটা বৃত্তচাপ, এটাকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আবার এটাকে কেন্দ্র করে উপরে একটা নিচে একটা, আবার এটাকে কেন্দ্র করে এটার উপরে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে? এই দেখো এটুকু বুঝতে পারছো কিনা? কারোর সমস্যা হলে অবশ্যই বুঝবা, কারণ আমরা লম্ব কিন্তু সেই 6 থেকে করতেছি, লম্ব অঙ্কনটা কিভাবে করতে হয়, তাই না? সুতরাং লম্বটা পারবো। পি বিন্দুকে কেন্দ্রে একটা বৃত্তচাপ, আরো দুটা বৃত্তচাপ একই মাপের, এই দুটা বিন্দুকে আরো দুটা বৃত্তচাপ, একই পাশে দুটা বৃত্তচাপ আঁকছি। এখন আমরা শুধু সংযুক্ত করে দিব। তাহলে এই যে একটা রেখা আঁকবো সেটি হচ্ছে স্পর্শক। দেখো এই যে দেখো এই বিন্দু আর এইখানে সুন্দর করে কিন্তু স্কেলটাকে আগে বসায় নিতে হবে এই দুইটা বিন্দুতে। এই বসানোটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু স্পর্শ সঠিক হবে না। এটা নাম দিলাম এম এন। তাহলে এম এন হচ্ছে নির্ণেয় স্পর্শক যা এ বি রেখার সাথে সমান্তরাল। বুঝাইতে পারছি কি?
যে এম মানে হচ্ছে নির্ণয় স্পর্শক যা এ বি রেখার সরল রেখার সমান্তরাল। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, আব্দুর রহমান রুল 34 না, ধন্যবাদ, ক্লাস 10। ফাহিম আহমেদ ক্লাস 10 সায়েন্স। আচ্ছা, অনেকেই ক্লাস দেখো, আগের চেয়ে কিন্তু ক্লাসে উপস্থিতটা অনেক বেড়েছে এবং টিচারদের ক্লাস নিতেও ভালো লাগবে, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। স্যারদের সাথে অনেকদিন ধরে গল্প করা হয় না, কথা বলা হয় না, সেই ওসিলা স্যারদের কণ্ঠ, আমারও যেমন স্যারদের কণ্ঠ শুনতে খুব আগ্রহ থাকতো যে কবে স্যাররা একটু কথা বলবে। স্যারদেরকে অনেক দেখি না, যদি রোজার বন্ধ হয়ে যায়, ঈদের বন্ধ হয়ে যায়, তখন অনেক আফসোস হতো কবে খুলবে স্কুল। সেটাই মনে হয় যে আমাদের স্টুডেন্টরা টিচারদের কথা শোনার জন্য কমসে কম লাইভ ক্লাস দেখতে আসবে এবং লেখাপড়া করবে এটার ওসিলায়। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছো? তোমরা যদি কেউ মেসেজ দিতে হবে, স্যার আমি এই লাইনটা বুঝি নাই, যদি সবাই বুঝো তো আমি মুছে দিব। আমি কিন্তু একটা মেসেজও পাই নাই যে স্যার আমি এই লাইনটা বুঝি নাই। কালকে যেমন সপ্তম শ্রেণীর স্টুডেন্টরা কিন্তু বলছিল যে স্যার আমার আবার একটু বুঝিয়ে দেন। আমি আবার প্রথম থেকে একটু বলি। ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত ছিল, এ বি একটা নির্দিষ্ট সরল রেখা, এটা দেওয়া ছিল। এমন একটি স্পর্শক আঁকতে হবে যা নির্দিষ্ট সরল রেখায় এ বি সমান্তরাল হয়। অঙ্কন: ও থেকে এ বি রেখার উপর ও ডি লম্ব আঁকি। কিভাবে এঁকেছি? ওকে কেন্দ্র করে দেখো এর উপর একটা বৃত্তচাপ, এই দুটো বিন্দুকে আরো দুটো বৃত্তচাপ, তারপর যোগ করছি যা প্রদত্ত বৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। পি বিন্দুতে এম এন লম্ব সরল রেখা, এই দেখো লম্ব শুধু এই পর্যন্ত, আবার এই পাশে বাড়াইয়া দিছি, এই জন্য নাম কি? লম্ব সরল রেখা। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। এই পি বিন্দুতে এম এন লম্ব সরল রেখা অঙ্কন করি, তাহলে পিএমই নির্ণয় স্পর্শক যা এ বি রেখার সমান্তরাল। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি কিন্তু বর্ণনা লিখবো না, মুখে বলে দিয়েছি, তোমরা একটু শুনে শুনে বারবার শুনে শুনে বইয়ের সাথে মিল করবা, দেখবা স্যারে কি কেমন বলছে, মিল কিনা আছে। আচ্ছা, এরপরে দেখো আবার একটা স্পর্শক আঁকবো। আগে ছিল একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল, এখন নির্দিষ্ট সরলরেখার সাথে লম্ব। নির্দিষ্ট সরলরেখার উপর কি? লম্ব। তার মানে একটা বৃত্ত দেওয়া থাকবে, আর কি দেওয়া থাকবে? একটা নির্দিষ্ট সরলরেখা থাকবে আগের মতনই। তার মানে একটা বৃত্ত অঙ্কন করি। আগের মতনই একটা বৃত্ত অঙ্কন করি। আমি একটু বড় করে আঁকতেছি, বেশি বড় হয়ে গেল, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট আঁকি। আমার মার্কারেও কালি কমে গেছে, বেশি বড় হয়ে গেছে মনে হয়, আর একটু ছোট আঁকি। ভালো করে খেয়াল করো, বৃত্ত আঁকো, সবাই আঁকো বৃত্তটা যার যার খাতায়। মার্কারে কালি কম। আচ্ছা, এ হলো একটা বৃত্ত, আর একটা নির্দিষ্ট সরল রেখা নিচে এঁকে নেই। সরল রেখা অবশ্য বৃত্তের কাছে আঁকবা, বেশি দূরে আঁকলে কিন্তু সমস্যায় পড়বা। এ হলো একটা সরল রেখা যা দুই পাশে দুইটা তীর চিহ্ন থাকবে, আর এ হলো বৃত্তের কেন্দ্র। এখন দেখো আগে যেভাবে করছি সে একই রকম, যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য আমি একই রকম কাজ করব। আরমান বিনতে তাওসিফ, নবম শ্রেণীর সায়েন্সের স্টুডেন্ট। এখন দেখো আগেরটার মতনই, যারা আগে বেশি বুঝো নাই এখন বুঝতে পারবা। যে ও থেকে এ বির উপর আবার লম্ব আঁকবো, ও থেকে এ বির উপর আবার লম্ব আঁকবো। দেখো একটা বৃত্তচাপ এঁকেছি, তারপর এটাকে কেন্দ্র করে একটু ছোট করে নিবা। এই দেখো এটার উপর বৃত্তচাপ, আবার এটাকে কেন্দ্র করে এই বৃত্তচাপ। ক্লিয়ার? এই অংশটা আশা করি বুঝতে পেরেছ। দুটা বৃত্তচাপ অঙ্কন করা হলো।
এখন কি করব, লম্বটাই এঁকে নেই। এই পার্থক্য কোন জায়গায় সেটা শুধু খোঁজ করতে হবে। যেমন আগেটা কি বলা হয়েছিল, প্রদত্ত বৃত্তকে পি বিন্দুতে ছেদ করে পি বিন্দুতে লম্ব এঁকেছি, এখন পি বিন্দুতে না, এখন ও বিন্দুতে লম্ব আঁকবো। কোথায় লম্ব আঁকবো? ও বিন্দুতে। এখানে দুইটা লম্ব আঁকতে হবে, দুইটা লম্ব আঁকতে হবে। আচ্ছা এখন কি করব, লম্বটা দেখো, লম্ব তোমরা নিজেরা এঁকে নাও। আর আমারটা লম্ব দেখার তেমন কিছু নাই, লম্ব আমি জানি সবাই পারো। এই লম্ব, বৃত্তচাপ, একে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ, একে কেন্দ্র করে এদিকে বৃত্তচাপ। আমারটার মার্কারের কালিটা খুবই খারাপ অবস্থা। এই বৃত্তচাপ কি হলো না? আচ্ছা আমি একটু টেকনিক খাটাইতে হবে। তোমরা লম্বটা এঁকে নাও। এই এখন আমরা ওপি লম্ব আঁকি, ও বিন্দুতে ওপি লম্ব আঁকি, ও বিন্দুতে ওপি লম্ব আঁকি। দেখো লম্বটা বুঝতে পারছো তো? আমার পেন্সিল কম্পাসের মার্কারের কালি মোটা হয়ে গেছে, আমি একটু মার্কারটা পরিবর্তন করতে হবে মনে হয়। আচ্ছা যাই হোক, এই মার্কার দিয়ে লিখতে হবে। এখন পি বিন্দুতে তোমরা আবার লম্ব আঁকো, পি বিন্দুকে কেন্দ্র করে আবার লম্ব আঁকলেই স্পর্শকটা কমপ্লিট হয়ে যাবে। দুর্ভাগ্য হলো এই মার্কার ছাড়া এতে ঢুকে না একটু। আচ্ছা এখন দেখো, ও বিন্দুতে আবার পি বিন্দুতে লম্ব অঙ্কন করো। আমি একটু বড় করে এঁকতেছি, দেখো এই লম্ব। তোমাদের লম্ব কিন্তু সুন্দর হবে, আমার লম্ব কিন্তু সুন্দর হবে না তেমন মার্কারের কারণে। এই দেখো এইদিকে বৃত্তচাপ, এই পাশে বৃত্তচাপ, ঠিক আছে? একটু হালকা লেখা, সমস্যা নাই। আমি একটু গাঢ় করে দিচ্ছি। দেখো এই পি বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপ আঁকছি, এই যে বৃত্তচাপটা দেখা যাচ্ছে, এই আর এই, এখানে আরো দুইটা বৃত্তচাপ আঁকছি, কোনটা? এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে। এখন পি আর এটা যোগ করো, স্পষ্ট দেখা যাচ্ছে না, এই ঠিক আছে? এখন যোগ করে দাও, এই যে এটাকে ধরে পি আর ওই বিন্দু ধরে লম্ব আঁকবা করে এ বি রেখাকে যেন স্পর্শ করে, এ বি রেখাকে যেন স্পর্শ করে। দেখো এই এই নাম দিলাম এম এন, আগেরটার মতনই এম এন নাম দিব। স্পর্শকের নাম কি? এম এন। পি বিন্দুতে আমারটা একটু বেঁকে গেছে, কারণ হাতে দিছি তার একটু ওইদিকে ছিল এই স্পর্শক দুটা। তাহলে এম এন হচ্ছে নির্ণয় স্পর্শক, যা এ বি সরলরেখার উপর লম্ব। দেখো সুন্দর, সবাই হাজির হলো, হাজিরা দিয়ে চলে গেল। তাতে কি তোমাদের কি সমাধান হয়ে গেল? না, হয় নাই। হাজিরা দিলেই হবে না, ক্লাসটা সম্পূর্ণ চালাইতে হবে। জানি তোমরা ভালো পারো, তারপর একটু দেখো না। আচ্ছা আমরা কি এটা বুঝতে পারছি? কারোর সমস্যা হলে একটু বলতে হবে যে স্যার আমি এই লাইনটা বুঝি নাই। যে ও বিন্দুকে কেন্দ্র করে এ বি রেখার উপর ও ডি লম্ব, ও ডি রেখার ও বিন্দুতে ও পি লম্ব, পি বিন্দুতে এম এন লম্ব, এম এন এ বি সরলরেখাকে এন পি বিন্দুতে স্পর্শ করে। তাহলেই এম এন হচ্ছে নির্ণয় স্পর্শক। এম এনটা কি? নির্ণয় স্পর্শক। আচ্ছা এরপরে আমরা চলে যাই সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা সম্পাদ্য এক্সট্রা দেখাবো, 11 নাম্বার, যা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 11.8.5 11 নাম্বারটা দেখো, এটা কি বলছে। কোন বৃত্তের এমন দুটি স্পর্শক আঁকো যার অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। আমরা একটা সম্পাদ্য এঁকেছিলাম, সম্পাদ্য দেখো কত নাম্বার? স্পর্শক সম্পাদ্য 8। বহিস্থ কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন করো, বহিস্থ কোন বিন্দুতে স্পর্শক আঁকো, কিন্তু ওই স্পর্শকের মধ্যবর্তী কোণ কতটুকু হবে সেটা কিন্তু বুঝিয়েছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা কতটুকু
হবে মধ্যবর্তী কোণ সেটা কিন্তু বলে না, আর এখানে বলে দিয়েছে যে এমন দুটি স্পর্শক আঁকো যার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয়। যেমন মনে করো এরকম, এই একটা বৃত্ত, এরকম একটা স্পর্শক, এরকম একটা স্পর্শক আঁকবো যার এই কোণটা 60 ডিগ্রি হয়। এই হলো মেন তথ্য, যে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয়, দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। চলো আমরা ওইটা কিভাবে করতে হয় সেটা দেখি। আর তোমরা খাতা কলম রেডি রাখো, পেন্সিল কম্পাস। সম্পাদকটা আঁকতে পারলেই লেখা যায়, তাই না? এই জন্য অঙ্কনটা সঠিক করে আঁকো। 11 নাম্বার। আচ্ছা, এখন সে আগের মতন একটা বৃত্ত আঁকতে হবে। তোমরা বৃত্তটা আঁকো। দেখি আমি পেন্সিল কম্পাসটা, আমার কাছে মার্কার অনেক, কিন্তু সব মার্কার কিন্তু ঢুকে না ইয়াতে। আচ্ছা, এটা মনে হবে। এখন দেখো, আমি একটা বৃত্ত অঙ্কন করি। কি বলছি? বৃত্তের দুটি স্পর্শক আঁকো যাদের মধ্যবর্তী কোণ, হ্যাঁ এটা কালি আছে ভালো, এই একটা বৃত্ত অঙ্কন করা হলো। যার কেন্দ্র এখানে, ঠিক আছে, ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, এর দুটি স্পর্শক আঁকতে হবে যার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয়। এখন এটা একটু আগে জানো যে একটা চতুর্ভুজ যদি আমি এরকম আঁকি, এটা চতুর্ভুজ আঁকছি, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 180 ডিগ্রি, নাকি 360 ডিগ্রি, 360 ডিগ্রি, মানে 4 সমকোণ। চতুর্ভুজটা এরকম, এই দেখো, যদি এটা 60 ডিগ্রি আঁকতে চাই, ভালো করে হিসাবটা করতে হবে আগে। এটা মনে করো ও, এটা এ, এটা বি, এটা পি, এখানে আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো। এই বহিস্থ মানে এই যে এখানে একটা স্পর্শক যে আঁকবো, তার মানে এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি হবে। যদি এটা 60 ডিগ্রি হয়, আমরা টোটাল হচ্ছে 360 ডিগ্রি। আমরা এই দুইটা কোণ ধরে নিলাম 90 90, 90 90 কত? 180, 180 বিয়োগ করে দিলাম, কত হলো? 180। এই 180 থেকে 60 ডিগ্রি আঁকতে বলছে, আবার 60 ডিগ্রি বিয়োগ করলাম, থাকে কত? 120 ডিগ্রি। তার মানে এই কোণটা 120 ডিগ্রি হতে হবে। তোমাকে যদি বলে 70 ডিগ্রি আঁকো যার অন্তর্ভুক্ত কোণ 70 ডিগ্রি, কারণ এর 60 ডিগ্রি আসতে পারে, 70 ডিগ্রি আসতে পারে, 80 ডিগ্রি আসতে পারে, তখন হিসাব করে এটা 90 90 আঁকবো। এখানে যদি আমি 70 বসায় দিই, তো 180 তে যদি 70 বিয়োগ করি কত হবে? 110 ডিগ্রি। তখন এখানে 110 ডিগ্রি আঁকতে হবে কেন্দ্রে। এটা হচ্ছে কেন্দ্রের পরিমাণ। সুতরাং এই কেন্দ্রের উপর, স্পর্শকের অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভর করে কেন্দ্রে কত ডিগ্রি কোণ আমরা আঁকবো। এটা কি সবাই বুঝতে পারছো? যে কেন্দ্রের মধ্যবর্তী কোণ কত? জি 180 ডিগ্রি। 100 চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। 90 90 180 যদি চলে যায় 180 ডিগ্রি থাকে। এখানে যদি 60 ডিগ্রি আঁকি, 60 বিয়োগ 180 বিয়োগ 60 মানে 120 ডিগ্রি আঁকতে হবে। আমি 60 ডিগ্রিটা আঁকি, তো এখানে কত? 120 ডিগ্রি। যদি এখানে 60 ডিগ্রি আঁকতে চাই, 120 ডিগ্রি, আমরা সেটাই আঁকি। আর যদি 70 ডিগ্রি বলে, যদি 80 ডিগ্রি বলে, 180 তে 80 বললে 100 ডিগ্রি হবে, কেন্দ্রে 100 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখন দেখো আগে 120 ডিগ্রি কোণ কিভাবে আঁকা হয়। প্রথমে আমি যে কোনো একটা একটু বাঁকা করে দিলাম, এখানে 120 ডিগ্রি কোণ আমার আঁকতে হবে। তুমি সেটা চাঁদার সাহায্য করতে পারো, অথবা পেন্সিল কম্পাসের সাহায্য আঁকা যায়। আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কিভাবে আঁকা যায় সেটা দেখাবো। একটু মনোযোগ দিয়ে দেখো। যে আমরা জানি, এই দেখো একটা বৃত্তচাপ আঁকতেছি। প্রথমে এই যে মাপে বৃত্তচাপ এঁকেছি সেই মাপে যদি একটা বৃত্তচাপ আঁকি, আর এটা যদি যোগ করে দেই 60 ডিগ্রি হবে।
আরেকটা যদি আঁকি, কত 60 কত 120 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, এইটা নিচি যত, এইটা একই মাপ, এইটা একই মাপ, মানে তিনটা একই মাপের বৃত্তচাপ এঁকেছি। যদি আমি এখন এই দুটা যোগ করি, এই যে এটা যদি যোগ করে দিই, এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হবে। আমি আবার একটু দেখাই, একটু খেয়াল করো। এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রটা সঠিক হইতে হবে। আমার তো পেন্সিল কম্পাস কেন্দ্রটা একটু সমস্যা আছে। এই বৃত্তচাপ, এখন এই একই মাপের এখানে একটা বৃত্তচাপ, এই একই মাপের এখানে একটা বৃত্তচাপ। কয়টা বৃত্তচাপ এঁকেছি? দুইটা বৃত্তচাপ। এই দুইটা হলো 160 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, কত হবে 120 ডিগ্রি। এই হলো 120 ডিগ্রি হয়ে গেল। এখন এইটার এটা যোগ করে দাও। এ হলো বি বিন্দুতে, কোণের নাম কি দিব? এই যে এ, এটা এ দিলাম, এ ও বি হলো 120 ডিগ্রি। 120 ডিগ্রিতে আমরা এই দুইটা বিন্দুতে কি বলছিলাম? এই দুইটা বিন্দুতে বলা হয়েছে 90 ডিগ্রি কোণ আঁকা, তাই না? তাহলে 90 ডিগ্রি মানে কি? দুই সমকোণ আঁকবো। 90 ডিগ্রি মানে কি? দুইটা সমকোণ, লম্ব আঁকবো, লম্ব। তো লম্ব তোমরা নিজের আঁকো, আমার আঁকাটা সুন্দর না হতে পারে, তোমরা একটু সুন্দর করে আঁকো। এখানে ছেদ করে একটু ছোট করে নিতে হবে। এই সেই একই মাপে এখানে একটা, এই ধরে এদিকে, এই বাহিরে একটা, এই বাহিরে একটা, এই লম্ব এ বিন্দুতে লম্ব এঁকেছি। একইভাবে বি বিন্দুতে লম্ব, একটু ছোট করে নিলাম বৃত্তচাপটা। একই মাপের এখান থেকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ, এখান থেকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ, তারপরে এই সাইডে একটা, এই কেন্দ্র করে বৃত্তচাপ। লম্ব আঁকতে হলে কয়টা বৃত্তচাপ আঁকতে হয় কেউ কি গুনেছ? গুনে দেখো। প্রথম হলো, এটা হচ্ছে এ, প্রথম হচ্ছে বড় একটা বৃত্তচাপ, সেই একই মাপে এই ছেদবিন্দু থেকে একটা, দুইটা বৃত্তচাপ, তিনটা বৃত্তচাপ, আরো দুইটা, পাঁচটা বৃত্তচাপ, মানে এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, আর বড় একটা, পাঁচটা বৃত্তচাপ এঁকে লম্ব অঙ্কন করো। এখন শুধু যোগ করে দাও, এখন শুধু যোগ করে দাও, একটু বড় করে যোগ করতে হবে। এই যোগটা কি বুঝতে পারছো? এখন এটাও যোগ করে দাও। এখানে স্পর্শ করছে পি বিন্দুতে, দেখো বুঝতে পারছো কিনা? আমরা দুইটা লম্ব অঙ্কন করেছি এবং বাহিরে কোনো একটা বিন্দুতে ছেদ করছে, মেহনাজ এসেছে সেই অদূর ভবিষ্যৎ, কোথায়? বর্মি, গাজীপুর বর্মি থেকে মেহনাজ। পি বিন্দুতে আমরা দুটি স্পর্শক ছেদ করছে, ক্লিয়ার? আমি আবার প্রথম থেকে বলি, ও এ পরিধির উপর যে কোনো বিন্দু পি নিব, এ নিব, ও এ যোগ করি। ও বিন্দুতে ও এ রেখার সাথে কি বি, এ ও বি সমান 120 ডিগ্রি কোণ আঁকবো। 120 ডিগ্রি কেন? 60 আর 120 180, এই কারণে। যদি এখানে 70 ডিগ্রি বলে, তোমরা একটা বৃত্তচাপ মাইপা দেখো, সেই একই মাপের দেখো 60 ডিগ্রি হয়ে যাবে। যদি বলে এখানে 70 ডিগ্রি অঙ্কন করতে বলে, তখন এখানে কত আঁকবা? 110। এখানে যদি 80 ডিগ্রি বলে, তখন শুধু 100, মানে 180 থেকে এটা বিয়োগ করে যা হয় সেটা। তারপরে এ আর বি বিন্দুতে আমরা দুটা লম্ব এঁকেছি। এ ও বি বিন্দুতে দুটি লম্ব আঁকি যা পরস্পর পি বিন্দুতে ছেদ করে। লম্বের নামও বলার দরকার নাই। এ ও বি বিন্দুতে দুটি লম্ব অঙ্কন করি যা পরস্পর পি বিন্দুতে ছেদ করে। তাহলে এ পি বি সমান 60 ডিগ্রি, অর্থাৎ যা পি এ এবং পি বি দুটি স্পর্শক যার মধ্যবর্তী কোণ
60°। আচ্ছা, বোঝা যায় না 11 নাম্বারটা না, বোঝা যায় না, কি ঝাপসা দেখা যাচ্ছে? ঝাপসা হয় অনেক সময় নেটের কোনো সমস্যার কারণে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? আমি কি আবার একটু দেখাবো, আবার একটু বলবো? রাব্বি, তুমি একটু বলো, একটু মেসেজটা দাও দেন স্যার এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। রাব্বি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন দেখা যাচ্ছে কিনা সেটা একটু দেখো। যদি দেখা যায় আমি প্রথম থেকে আবার একটু বলবো কিভাবে অঙ্কন করা হলো। গোলা হয়ে গেছে, গোলা হয়ে যায় অনেক সময়, নেটের কারণে কিন্তু গোলা হয়ে যায়। রাব্বি, এখন কি ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু আমাকে জানাও। আচ্ছা, আমি একটু প্রথম থেকে বলি। ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত ছিল, এর দুটি স্পর্শক আঁকতে হবে যার মধ্যবর্তী কোণ 60° হবে, তার মানে দুটি স্পর্শক ছেদ করতে হবে। সেই কারণে আমরা ও এ একটা ব্যাসার্ধ নিলাম। ও এ এর ও বিন্দুতে এ ও বি সমান 120° কোণ এঁকেছি। কত ডিগ্রি কোণ? 120°। সেটা কিভাবে? পেন্সিল কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ, একই মাপের এদিকে একটা বৃত্তচাপ, এইভাবে দুইটা বৃত্তচাপ এঁকে যোগ করছি। এখন এ এবং বি বিন্দুতে দুইটা লম্ব আঁকবো। খুব সহজ কথা, লম্ব আঁকতে তোমরা অবশ্যই পারো। দুইটা বিন্দু ছেদ করে আরো দুইটা বৃত্তচাপ এঁকে লম্ব এঁকেছি। পি এ লম্ব, এপি লম্ব অঙ্কন করি। আবার বি বিন্দুতে সে একই বৃত্তচাপ, আরো একই মাপের দুইটা, আরো দুইটা পিবি বিপি লম্ব। এই এপি বিপি কি পরস্পর ও পি বিন্দুতে ছেদ করে, তাহলে পি এ পি বি সমান 60° অঙ্কিত হলো। হ্যাঁ, এখন ক্লিয়ার। হ্যাঁ, এরকম হয়, নেটের সমস্যার কারণে হয়। দেখা যাচ্ছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য। হ্যাঁ, আশা করি এই তিনটা সম্পাদ্যর থেকে যে কোনো একটা আসতে পারে, 9 হোক 10 হোক, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ফাইনাল পরীক্ষাও আসে, সময় একেবারেই শেষ, সময় আর নাই, যার কারণে আমি আর দেখাতে পারছি না। তোমরা অবশ্যই জানো 13 তারিখ তোমাদের পরীক্ষা হবে, 10 মার্কের জ্ঞানমূলক প্রশ্ন, যাকে আমরা এমসিকিউর মতন দেখবো ম্যাথের। এমসিকিউ যেরকম আসে উত্তর দেওয়া থেকে 4টা, উত্তর থাকবে না, এইটুকু শুধু পার্থক্য। 10টা থাকবে জ্ঞানমূলক, 10টা থাকবে অনুধাবন। অনুধাবনে কি 10 দুগুণে 20 মার্ক, আর দুইটা সৃজনশীল আসবে তোমাদের সিলেবাসের জন্য, যে 9 এর যে সিলেবাস সেটা, 10 এর যে অনলাইনে যে ক্লাস করাচ্ছি সেটার ভিতরে, সেই অধ্যায়গুলো, যে অধ্যায়গুলো আমরা অনলাইনে ক্লাস করে ও থেকে অঙ্ক আসবে না। সুতরাং অনলাইন ভিত্তিক আমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষাটা হবে সেপ্টেম্বরের 13 তারিখ। আর নবম শ্রেণীর স্টুডেন্ট যারা আসছো এখন লাইনে, তাদেরকে একটু ভালো করে বলতেছি, তোমরা অবশ্যই কালকে শুক্রবার, কালকে হচ্ছে বুধবারে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশনের কাজ চলছে। রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা নিয়ে যেতে হবে। 1000 টাকা প্লাস রেজিস্ট্রেশনের জন্য তোমাদের গিয়ে একটা সিগনেচার করতে হবে। সেই সিগনেচার করার সময় তোমরা রেজিস্ট্রেশন কার্ড 8 এর 8ম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র দুইটা নিয়ে যাবা, যে তোমাদের নাম, রোল নাম্বার এগুলি ঠিক আছে কিনা। ক্লিয়ার? আমি আবার বলি, যারা নবম শ্রেণীর স্টুডেন্ট তারা আগামীকাল সকাল 10টায় তোমাদের কলেজে যাবে, আমি নিজে থাকবো, আমি সেটা দেখব। কি নিয়ে যাইতে হবে? 1000 টাকা রেজিস্ট্রি খরচ বাবদ, আর হচ্ছে 8ম শ্রেণীর যে রেজিস্ট্রেশন কার্ড এবং পরীক্ষার প্রবেশপত্র, এই দুইটা কালকে সকাল সবাই যাবে। আর যারা লাইভ ক্লাসে ছিল না তাদেরকে একটু জানায় দিবে যে কালকে অবশ্যই যেন যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আশা করি অন্যান্য স্কুলের তুলনায় আমাদের স্কুলে অনেক সক্রিয়। তোমাদের উপকারের জন্য আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, বিভিন্ন পরীক্ষা নিচ্ছি। পরীক্ষা যদিও বাসায় হবে, আগের মতনই হবে পরীক্ষা। সবাই ভালো থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর বাড়ি কাজ আজকে যা পড়িয়েছি ওইটার উপরেই। খুদা হাফেজ।